সংসদের বাদল অধিবেশন শুরু হতে আর মাত্রই কয়েকদিন, কিন্তু তার আগে রাজধানীর অলিন্দে চলছে এক রুদ্ধশ্বাস অঙ্কের খেলা, যার পোশাকি নাম মিশন 360। কি সেটা? আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। বিজেপির মেগা গেম প্ল্যান এই মিশন 360, সেটা কেন প্রয়োজন পড়লো, আর বিজেপি এই মুহূর্তে এই অঙ্কের খেলা ঠিক কোথায় দাঁড়িয়ে? তা তুমি আজকে যে হঠাৎ করে এই কলকাতা থেকে দিল্লি চলে গেলে রথের দিন, এটাও তো তুমি একটা দর্শকদের বলতে পারতে যে যে এখানে পলিটিক্সের কলকাতা যে ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে 21শে জুলাইয়ে গান্ধী মূর্তির পদদেশে বেশি সংখ্যক তৃণমূল সমর্থক যাবে না বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে যাবে, ভিক্টোরিয়ার সামনে যাবে। এই দ্বৈরথ ছাড়া আর অবশিষ্ট কিছু নেই। আর আজকের ঘটনা হচ্ছে যে কোয়েল মল্লিক আজকে রিজাইন করেছে রাজ্যসভা সাংসদ পদ থেকে এবং ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করে নিয়েছেন। তার মানে ছবিটা পরিষ্কার যে কোয়েল মল্লিকও পা বাড়িয়ে দিয়েছেন এবং বিজেপির থেকে আবার রাজ্যসভা সাংসদ হিসেবে তিনি নমিনেটেড হবেন এবং এটা দেওয়াল লিখনটা স্পষ্ট হয়ে গেছে, 4 জন হয়ে যাবে। ফলে এই যে প্রেডিক্টেবিলিটি, মানে কি হবে বোঝা যাচ্ছে। তো এই আলোচনার আর কোনো অর্থ নেই আপাতত। তাই সেই কারণেই যে তুমি আজকে যে দিল্লির দিকে পা বাড়ালে, এটা প্রেক্ষাপট, এই গৌরচন্দ্রিকাটা তুমি আগে করতে পারতে। এখন দেখো, এই যে মিশন 360 বলছি বা বিজেপি বলছে, তার একটাই কারণ হচ্ছে যে বিজেপি গভর্নমেন্ট বা কেন্দ্রে এনডিএ গভর্নমেন্ট কিছু ক্রুশিয়াল কি বিল পাশ করাতে চায়, যেগুলো ভারতবর্ষের আগামী দিনের রাজনীতিতে মাইলস্টোন হতে চলেছে। এবং এখানে নীতিগত আপত্তিও আছে বিরোধী শিবিরের অনেকের। তার ফলে এবার যেহেতু এই সব বিলগুলো হচ্ছে যে সংবিধান সংশোধন বিল, সেই কারণে লোকসভা এবং রাজ্যসভায় 2 সভাতেই 2/3 সদস্যের সমর্থন দরকার। লোকসভায় 540 জন এমপি রয়েছে। এই 540 জনের 2/3 মানে হচ্ছে যে 360। মিশন 360 হচ্ছে এখানেই। কারণ এনডিএর যে প্রেজেন্ট স্ট্রেংথ, তাতে এনডিএর মাত্র 293 জন সাংসদ রয়েছে। তার মানে 67 জন সাংসদের একটা ঘাটতি রয়েছে তার। তো আজকে যে আমরা আমাদের এই যে ব্যাকড্রপে এই যে নরেন্দ্র মোদী অমিত শাহর এই যে মিশন 360 খেলা, এবং এর মধ্যে যে আমরা শুভেন্দু অধিকারীর ছবিটাও রেখেছি, সেটা খুবই অর্থবহ একটাই কারণে, এই যে 67 জনের যে ঘাটতি, সেই ঘাটতি পূরণে একটা বড় কন্ট্রিবিউশন আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কারণ হচ্ছে যে তিনি সাজিয়ে গুছিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার 2 মাস কেন 1.5 মাসের মধ্যেই বা যে 20 জনকে একটা 20 জনের ব্লক এনসিপিআই তাদেরকে ধরে লোকসভায় এনডিএর পাশে দাঁড় করে দিয়েছে। আমি যারা বলছেন সগৌরবে যে আমরা এনডিএ কে সাপোর্ট করতে চাই, তার মানে হচ্ছে যে 293 + 20 313 এখানেই হয়ে গেল। রইল বাকি আর 47 জন সাংসদের ঘাটতি রয়ে গেল। এখন এই যে 313, এর সঙ্গে তুমি জুড়ে দাও যে ডিএমকে 22 জন। কারণ ডিএমকে বেগতিক দেখে অনেকদিন ধরেই বলছে যে তারা পার্লামেন্টে, মানে তারা ইস্যুভিত্তিক কংগ্রেসের সঙ্গে থাকবে। এমনিতে ডিএমকে কংগ্রেসের সঙ্গে একটা ইন্ডিয়া জোটে ছিলই, কিন্তু তারা এই ইস্যুতে বলছেন যে তারা ইস্যুভিত্তিক থাকবেন। তার মানে কি ডিএমকে 22 জন যোগ করলে ওখানে সরাসরি হয়ে যায় কত হয়? 335। হ্যাঁ, আরো বাকি রইল তোমার 25। এরপরে আছে জগনমোহন রেড্ডির 4 জন প্লাস একজন নির্দল, মানে 335 আর 40 হয়ে গেল। এছাড়া আছে তোমার শিবসেনার 6 জন, শরদ পাওয়ারের 8 জন। মানে শরদ পাওয়ারও ইন্ডিকেট করছেন যে তিনি এই কিছু বিলে, যে ক্রুশিয়াল বিল, যেটা নিয়ে আমরা আলোচনা এরপরে বলছি যে কোন বিল, সেটা নিয়ে এনডিএর পাশে থাকবেন। তার ফলে 8 জন, আর ওই একনাথ শিন্ডে এবং উদ্ধব শিবির ভাঙিয়ে আনা 6 জন, তার মানে হচ্ছে 14 জন। সোজা হয়ে গেল 354। তাহলে 6 জনের গ্যাপ রয়ে গেছে। এই 6 জনের গ্যাপের ক্ষেত্রেও কি আবার একটা কন্ট্রিবিউশন মানে আমাদের বেঙ্গলের দিক থেকে থাকতে পারে, যেটা তুমি বলছিলে? এখন যে পশ্চিমবঙ্গে পলিটিক্সটা যেভাবে চলছে বা সর্বভারতীয় রাজনীতিতে, শরদ পাওয়ার যে দাঁড়িয়ে যাবে, ডিএমকে যে এনডিএর পাশে দাঁড়িয়ে যাবে, এটা
আজ থেকে 1 বছর আগে ভাবা যায়নি। কে ভেবেছিল? সুতরাং পলিটিক্সে আর মানে এভরিথিং ইজ পসিবল। এখন যে ঘরানার রাজনীতি চলছে ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে জুড়ে যে ঘরানার রাজনীতি চলছে, তাতে এইটার মানে অসম্ভব কিছু নেই। ঠিকই, এটার অসম্ভব বলে মানে আর কিছু মানে মতাদর্শকে ছাপিয়ে এটা অঙ্কের জায়গাতে গিয়ে কোথাও গিয়ে বিভিন্ন রাজনৈতিক দল দেখা যাচ্ছে, অসম্ভব নয়, সেটা অসম্ভব নয়। তার ফলে যে 6 জনের একটা গ্যাপ রয়েছে, এখন দেখার এই 6 জনের গ্যাপটাকে বিজেপি, কারণ হচ্ছে যে 19শে জুলাই সর্বদল বৈঠক ডাকা হয়েছে, তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তারা একটা হাই প্রোফাইল বৈঠক ডেকেছেন। তো তারপরে এনডিএর মিটিং হবে 21শে জুলাই। তো এই সব মিলিয়ে যে একটা প্রিপারেটরি চলছে, তার একটাই কারণ যে বিজেপি গভর্নমেন্ট বা এনডিএ গভর্নমেন্ট, তারা ডিলিমিটেশন আইনটাকে, লোকসভার সীমানা পুনর্বিন্যাস, এইটাকে তারা এই সংসদ বাদল অধিবেশনেই, এর আগের অধিবেশনে পাশ করাতে পারেনি সংখ্যাগরিষ্ঠতার অভাবে। তো এবারে তারা পাশ করাতে চান। এবং এখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগ্রহের বিষয়টাও বুঝতে হবে। বিজেপির আগ্রহের বিষয়টা কি? বিজেপির আগ্রহের বিষয় এবং যে কংগ্রেসের যে আশঙ্কার বিষয়, যে ডিলিমিটেশনে এমনভাবে সিটগুলোকে সাজানো হবে যেটা বিজেপির অনুকূলে ব্যাপারটা চলে যেতে পারে, এইটাই তাদের আশঙ্কা। কারণ হচ্ছে যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, যেমন কংগ্রেসের একটা জোরালো সংখ্যালঘু জনভিত্তি বা দলিতদের এখনো একটা অংশ কংগ্রেসের ভোট আছে, সমাজবাদী পার্টির একটা মুসলিম যাদব কম্বিনেশন আছে, আরজেডিরও তাই আছে। এখানে তৃণমূল কংগ্রেসের বা বামেদের এই যে কিছু কিছু আসনে, যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত আসন বলে বলা হয়, সেই যে আসনগুলো যদি পুনর্বিন্যাসের ফলে অর্ধেক এই কনস্টিটুয়েন্সি রয়ে গেল, অর্ধেক অন্য জায়গায় চলে গেল, হয়ে যায়, তাহলে ওই পুনর্বিন্যাসের ফলে ইলেকটোরালি একটা বিজেপির সুবিধা হবে বলেই বিরোধীরা বলছেন, মানে কংগ্রেসের নেতারা বলছেন। তো সেইটাই হচ্ছে যে তাদের উদ্বেগ, আবার বিজেপি সেটাই হচ্ছে আগ্রহ, যে কারণে যে ডিলিমিটেশনের বিলটাকে পাস করাতে চায়। এবার দেখো, ডিলিমিটেশনের সিট মানে বিলটা পাস করা মানে কি, যে লোকসভার যদি আসনের পুনর্বিন্যাস হয়, তাহলে লোকসভার আসনের সংখ্যা বেড়ে যাবে, অন্তত 1/3 বেড়ে যাবে। অন্তত 1/3 বেড়ে যাওয়া মানে হচ্ছে যে লোকসভার আসন সংখ্যা 540-এর সঙ্গে আরো 180 যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? তো তারপরে প্রায় 720খানা আসন হয়ে যাবে লোকসভার। এখন পুরনো যে লোকসভা বা পুরনো যে সংসদ ভবনের লোকসভা, সেখানে এত আসন নেই, নতুন লোকসভা আসন তৈরি হয়ে গেছে, সেখানে পর্যাপ্ত আসন সংখ্যা রয়েছে। সবটাই খুব যেন প্ল্যানিং একটা রয়েছে, ফলে একদম পুরো একটা স্ক্রিপ্টের পার্ট। ঠিক আছে? দেখো, স্ক্রিপ্টের পার্ট ছাড়াও একটা সময় প্রণব মুখোপাধ্যায়, তিনি রাষ্ট্রপতি হিসেবেও বারবার বলতেন, এবং তুমি যদি রাষ্ট্রপতি হিসেবে প্রণববাবুর স্পিচ তুমি দেখো, আমার কবে কোথায় বলেছেন আমি ডেট তারিখ বলতে পারবো না, কিন্তু যে উনিও বলতেন যে দেখো, যে সময়ের সঙ্গে সঙ্গে এই ডিলিমিটেশনের একটা চাহিদাও তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে যে আগে একজন জনপ্রতিনিধি যদি 1 লক্ষ মানুষের রিপ্রেজেন্ট করতেন, এখন তো সেই জায়গাটা 2 লক্ষ মানুষ হয়ে গেছে, জনসংখ্যা বাড়ছে। এবং তুমি দেখো যে আমাদের পশ্চিমবঙ্গে লোকসভা একটা কনস্টিটুয়েন্সিতে 14 লাখ, 15 লাখ, 16 লাখ ভোটার, ঠিক, সেখানে একজন হচ্ছেন সাংসদ। তাহলে একজন সাংসদ কি 15 লাখ ভোটারকে ক্যাটার করতে পারেন? এই প্রশ্ন প্রণববাবুই তুলতেন, মানে বলতেন যে আগে যেমন মানে শুধুমাত্র সাংসদ নয়, ধরা যাক পুলিশিং, আগে একটা 10টা পুলিশ মিলে যদি একটা জায়গাকে নিরাপত্তা দিতে পারতো, কিন্তু সেই জায়গায় তো এখন জনসংখ্যা বেড়ে গেছে, তার 10 গুণ বা 100 গুণ বেড়ে গেছে, থানাও ভাগ করার তার ফলে তো আর ওই 10 জনকে পুলিশ দিয়ে হবে না, তখন 100 জন পুলিশ লাগবে। যে কারণে আজকে জেলা ভাঙছে, পুলিশ জেলা হচ্ছে, বড় অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা ভাঙছে প্লাস পুলিশ জেলা ভাঙছে, যে কারণে আজকে পশ্চিমবঙ্গে এতগুলো কমিশনারেট তৈরি হয়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেট, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, আমরা তো ছোটবেলায় সব দেখিনি। আসানসোল পুলিশ কমিশনারেট, এটা দেখিনি। আমাদের কাছে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট, বারুইপুর পিডি, এ তো কোনোদিন দেখা যায়নি। সাউথ 24 পরগনা একজনই জেলা পুলিশ সুপার ছিলেন। তো এইটা যখন অ্যাডমিনিস্ট্রেটিভের কারণে
অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে যখন এই ভাগটা করা হয়েছে, তার ফলে জনপ্রতিনিধি হিসেবেও এটাকে ভাগ করা দরকার। তুমি দেখবে পশ্চিমবঙ্গে কোনো বিধানসভায় আছে 1,20,25,000 ভোটার, এই ধরো এন্টালিতে আমার মনে হয় 1,25,000 ভোটার, কম। তুমি চলে যাও বসিরহাটে, দেখবে 2.5 লাখ ভোটার। একেবারে। তাহলে একজন জনপ্রতিনিধি প্রতিনিধি 1,25,000 ভোটারকে ক্যাটার করছে, আবার আরেকজন জনপ্রতিনিধি 2.5 লাখ ভোটারকে ক্যাটার করছে। এটার বৈষম্য তো রয়েছেই, ঠিক আছে, তো একটা ফারাক রয়েছে। তো এইটা একটা রেশনালাইজেশন দরকার, কিন্তু সেটাকে পলিটিক্যালি সুযোগটা নিচ্ছে। রেশনালাইজেশনের নামে বিজেপি পলিটিক্যালি সুযোগটা নিচ্ছে বলে মানে কংগ্রেসের বা বাকিদের অভিযোগ। তো সেইটাই একটা উদ্বেগ তৈরি করেছে। আবার যে ক্ষমতায় থাকে সে তার মতো করে অঙ্ক সাজিয়ে নেয়, একদম। এটা চিরকালের একটা দস্তুর, একটা ঘটনা, তো সেভাবেই সাজিয়ে নিচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এখানে আগ্রহের বিষয়টা বলি, সেটা তার একটা আগ্রহ হচ্ছে যে যেহেতু তার পলিটিক্যাল বস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা এটা করতে চাইছেন, ফলে তিনি সেইটাকে ফুলফিল করার চেষ্টা করছেন। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুলে তিনি ফার্স্ট বয় ছিলেন, এখন নরেন্দ্র মোদী অমিত শাহ স্কুলে তিনি ফার্স্ট বয় হতে চাইছেন, কারণ তার ওই অ্যাম্বিশনটা রয়েছে যে ফার্স্ট বয় হওয়ার। ফলে এই যে আজকে একটা 20 জনের ব্লক এনডিএর পাশে যিনি দাঁড় করিয়ে দিলেন, তার ফলে একে তো এনডিএ স্ট্রেনদেন হলো, ফলে তার নাম্বার দিল্লিতে বেড়ে গেল, আর 2 হচ্ছে পশ্চিমবঙ্গের নিরিখে তিনি পশ্চিমবঙ্গের লোকসভা সিটটাও বাড়িয়ে ফেলতে পারলেন। ফলে পশ্চিমবঙ্গে যদি আজকে তিনি 42 জন পশ্চিমবঙ্গে সাংসদ রয়েছে, ফলে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পরে ম্যাক্সিমাম নাম্বার অফ সিট জেতার চেষ্টা করবে। তো সেখানে যদি আজকে 42টা সিটের মধ্যে ধরো 12 জন এখন অরিজিনাল বিজেপির সাংসদ রয়েছে, আর আজকে যদি সেটা বাড়িয়ে ফেলতে পারেন এবং যদি সিটটা 42টার জায়গায় 63টা হয়ে যায়, 1/3 বেড়ে যায়, তাহলে তো আজকে, এবং যদি ম্যাক্সিমাম সিট তিনি নিয়ে যেতে পারে, তাহলে তো বলতে পারে যে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির আজ 40 জন বা 42 জন বা 35 জন সাংসদ, আর এদেরকে হয়তো কিছুটা অ্যাকোমোডেট করতে পারে। সেটাও তো মুখ্যমন্ত্রী বা বিজেপিকে পশ্চিমবঙ্গে একটা ফার্দার স্ট্রেংথ দেবে, যখন লোকসভায় একটা হিউজ রিপ্রেজেন্টেশন থাকবে, তাই না? একদমই, সেটা তো বিলক্ষণ। তো ফলে সেটা তার পারপাস। তো এই সামগ্রিক অঙ্কের ভিত্তিতে যেটা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আগ্রহ রয়েছে, সম্ভবত 22 তারিখ তিনি দিল্লিতে যাবেন, এবং এই যে এনসিপিআই ব্লক তৈরি হয়েছে যারা এনডিএকে সাপোর্ট করতে চান, এই সব 20 জন সাংসদ গেলে ভূপেন্দ্র যাদবের বাড়িতে একটা মিটিং হবে এবং সেখানে শুভেন্দু অধিকারী থাকবেন। আবার দেখো, শুধুমাত্র তো লোকসভা নয়, রাজ্যসভাতেও 3 জন সাংসদ অ্যাড করে ফেলেছেন। আজি কোয়েল মল্লিক এরা ইস্তফা দিয়েছেন, ফলে 4 জন হয়ে যাবে অদূরে। ফলে 24 জন তো রাতারাতি একটা ফুলের বুকে করে একদম পুরো সাজিয়ে দিয়ে দিয়েছে। এবার বাকি এবারে এই প্রসেসটা দেখো, এটা করলে মনে হবে যেন, আমি খুব অবজেক্টিভলি বলার চেষ্টা করছি, এটা বললে মনে হবে যে বোধহয় এইটা তো ঘটনা, এবার এর পক্ষে বিপক্ষে মত থাকবে, কেন থাকবে বিপক্ষে মত, সেটা তো আমরা আলোচনা করলাম। একদমই, একেবারে সেই জায়গাতে আমরা আলোচনা করলাম। এবং যদি আজকে ডিলিমিটেশনের বিলটা নিয়ে আলোচনায় আছে, কালকে অন্য কিছু হতে পারে। আর এটার সঙ্গে তোমার লোকসভায় যদি, হ্যাঁ সেটা তো আছে, কিন্তু যদি লোকসভায় স্ট্রেনদেন হয়ে যায় এভাবে গভর্নমেন্ট, তাহলে তো আর কোনোটাতেই কিছু আটকাবে না। আগামী ধরো আজকে 2026 সাল, 3 বছর আরো সরকারের মেয়াদ রয়েছে। আজকে আমরা ডিলিমিটেশনটা দেখতে পাচ্ছি, অন্য বিল আমরা দেখতে পাচ্ছি না, কালকে অন্য বিল আসবে, পরশুদিন আরো একটি বিল আসবে। ফলে এই ধরনের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের যে প্রয়োজনীয়তা যখনই উঠবে, তখন সরকারের কাছে আর কোনো বাধা থাকবে না। এবার তুমি দেখো যে এই বিল নিয়ে বিরোধীদের আপত্তির কারণ তুমি ব্যাখ্যাও করলে, তাদের আপত্তির কারণটা কোথায় বা কিছু, সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই বিলটাকে এবার মহিলা বিলের সঙ্গে মিলিয়ে এর আগে পাশ করাতে পারলো না, এবার তড়িঘড়ি এতজনকে করে নিয়ে এসে, আমার মনে হয় না, ব্যক্তিগতভাবে আমার মনে হয় না যে মহিলা বিলটা নিয়ে খুব বেশি শিরোপীড়া আছে। আর মহিলা বিলটা আনা হয়েছিল একটা পলিটিক্যাল পারপাসে, যে উইমেন অ্যাট লার্জ যে তাদের কাছে, মানে মহিলা ভোটারদের কাছে একটা বার্তা দেওয়ার জন্য, একটা পলিটিক্যাল মেসেজ। দেখো, বিজেপি মহিলা সশক্তিকরণ চায়, মহিলাদের ক্ষমতায়ন চায়, কিন্তু ওইটা নিয়ে বিজেপির মধ্যেও নানা রকম মতান্তর রয়েছে। ফলে ওইটা যে খুব বেশি যে ওটা নিয়ে আগ্রহ থাকবে বলে আমার মনে হয় না। দেখা যাক, যদি আনে তো সেটা। কিন্তু আমি আরেকটা বিষয় দেখো, যে এই বিন্যাসটার হয়তো প্রয়োজন ছিল, তুমিও যেভাবে ব্যাখ্যা করলে, জনসংখ্যা বেড়ে যাচ্ছে, বিন্যাসটা প্রয়োজন ছিল, কিন্তু বিরোধীরা যেটা বলতে চাইছে আর কি, যে এই বিন্যাসটা যদি পলিটিক্যালি মোটিভেটেড হয়ে যায়, সেটাও তো কোথাও গিয়ে ডেমোক্রেসির জন্য হয়তো বা
মানে এভাবে হয়তো বলা যায় না, বিরোধীরাই বলে বলে থাকবেন আর কি, যে এই বিন্যাসটা তো হওয়ার দরকারই ছিল, কিন্তু কোথাও তো গিয়ে সেটা হয়তো না, তুমি তো ওই রকম ভাবে দেখো, এটা দুরকম যুক্তি আছে। একটা যুক্তি হচ্ছে যে তুমি নিজের মতো করে তোমার এটাকে সাজিয়ে নিচ্ছ, কিন্তু কনস্টিটিউয়েন্সিকে সাজিয়ে নিচ্ছ, কিন্তু এটাও তো ঠিক যে একটা পিকুলিয়ার কিছু টিপিক্যাল কম্বিনেশন, ঠিক আছে, যারা মুসলিম যাদব কম্বিনেশন, মানে ফলে তুমিও তো তাহলে সবাইকে কি রিপ্রেজেন্ট করছো? তুমি যদি একটা ধরো আজকে তুমি যদি বলো, আমি হাইপোথেটিক্যাল বলছি, একেবারে হাইপোথেটিক্যাল বলছি, যে পশ্চিমবঙ্গে 27% ভোটার সংখ্যালঘু, তাহলে তুমি যদি 27% ভোটারের ওখানে একদম সুনিশ্চিত করে বলো এন ব্লক আমাকে ভোট দিচ্ছে, প্লাস হচ্ছে একটা সংখ্যাগুরু ছোট ভোট নিয়ে তুমি সরকার, তাহলে কি তুমি পুরো সব জনসংখ্যাকে তুমি রিপ্রেজেন্ট করছো? ঠিক, একেবারেই ঠিক করছো কি? অবশ্যই করছো না, না একেবারেই নয়। আজকে আমরা কি বলছিলাম যে পশ্চিমবঙ্গে তৃণমূলের মূল জনভিত্তি ছিল সংখ্যালঘু ভোট, তাহলে তুমি একটাই জনগোষ্ঠীকে তুমি খুশি করতে পারলে, তুমি খুশি করে তুষ্ট করে তুমি ইলেকট্রাল সাকসেস পেয়ে যাচ্ছ, এটাই বা কোথায় জাস্টিস? ফলে দুটো দিকই আছে, তুমি কোনো দিকটাকেই মানে দুটো তর্কের দুটো দিকই আছে। যে ধরো আজকে লালু প্রসাদ যাদব, তুমি মুসলিম যাদব কম্বিনেশন করে তুমি একটা সময় ইলেকট্রাল সাকসেস পেয়েছিলে, এবার ধরো তাহলে ভূমিহার, তাহলে তোমার রাজপুত, তাহলে তোমার উচ্চবর্ণ, তাহলে এদেরকে কি তুমি রিপ্রেজেন্ট করছো না? তাহলে তুমি পেরিনিয়ালি ওরকমই একটা সিস্টেমে করে যাবে একটা আমার ভোটের অঙ্কে, ফলে শুধু তোমাকে তো সমস্ত নাগরিককে একটা ইন্ডিভিজুয়াল একই রকম একটা ভেবে নিয়ে তোমাকে করতে হবে। ফলে দুটো দিকই আছে, যে কংগ্রেসের যে অভিযোগ যে বিজেপি নিজের মতো করে সাজিয়ে নেবে, এটা যেমন একটা ঠিক, তার কাউন্টার আর্গুমেন্টও আছে। তবে যেটাই হোক, তোমার মিশন 360-র জন্য যে মানে এই শুভেন্দু অধিকারীর যে একটা কন্ট্রিবিউশন, কোথাও গিয়ে একটা গিফটের মতো তুলে দিয়েছেন তিনি একেবারে, নাহলে এতটা বড় ড্রাইভ কিন্তু দিতে এই মুহূর্তে কিন্তু বিজেপি পারতো না। মানে এখানে সরকার বদল এবং এই যে 24 জনের মতো তুলে দেওয়া, যার জন্য এবার বাকি সংখ্যাটা কমে এসেছে, চেষ্টা করছে যদি কোনোভাবে। একটা বিজেপির আর কোনো স্টেট লিডার, আর কোনো মুখ্যমন্ত্রী এটা পারেননি, এমনকি হিমন্ত বিশ্ব শর্মার মতো যে দাপুটে একজন নেতা, তার পক্ষেও এটা সম্ভব নয়। ফলে এই মানে যে অঙ্ক, এই অঙ্কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফার্স্ট এবং ইকুয়ালস হয়ে গেছেন। মানে ফার্স্ট এবং ইকুয়ালস মানে হচ্ছে সবাই মুখ্যমন্ত্রী, সবাই রাজ্য স্তরের নেতা, হিমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথ, দেবেন্দ্র ফডনবিস, তারা সবাই একই রকমের মুখ্যমন্ত্রী, কিন্তু তাদের সবার মাঝখান থেকে এগিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে এই পুরো খেলাটাকে, এবং এটা 1.5-2 মাসের মধ্যেই মানে পরিস্থিতির সুযোগ তৈরি করে দিয়েছে। তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য এটা একটা বড় অ্যাচিভমেন্ট, বা তাকে এগিয়ে দেওয়ার জন্য আপাতত মানে ফর দ্য টাইমিং তো বটেই, এবং আগামী দিনেও এটা তার প্রভাব থাকবে একদম। এবং এই মিশন 360 যেটা আমরা ব্যাখ্যা করলাম, সেই মিশন 360-তে যে 6 জনের যে ঘাটতি, ডেফিসিট রয়ে গেছে, যে দুর্বার গতিতে এগোচ্ছে, মানে সাংসদ নিজেদের দলে টানার ক্ষেত্রে যে দুর্বার গতিতে বিজেপি এগোচ্ছে, এই 6খানাও হয়তো বা খুব বেশি সময় লাগবে বলে মনে হয় না। আবার হতেও পারে, কিন্তু খুব বেশি যে মেহনত করতে হবে কিছু, যে চাল নিয়ে বিজেপি চলছে, যে কৌশল নিয়ে চলছে, তাতে খুব একটা কষ্টকর কিছু হবে বলে মনে হচ্ছে না। ফলে বাদল অধিবেশনের আগে যদি এই 6 জনের সমর্থন জোগাড় হয়, সেক্ষেত্রে এই যে বিলটি নিয়ে এত চর্চা, এত বিতর্ক, সেই বিলটি পাশ করাবার ক্ষেত্রেও খুব একটা সংশয় আর থাকবে বলে মনে হচ্ছে না। দেখা যাক এখন কি হয়, দেখা যাক, সময় বলবে। আপাতত আজ আমরা এ পর্যন্তই। সব খবর দেখার জন্য চোখ রাখুন দ্য ওয়ালে।